আমাদের আজকের বিষয় অভিনয় নিয়ে কয়েকটি দিক নির্দেশনা। প্রথম কথা হলো লজ্জা মান ভয় তিন থাকতে নয়, একটি পরিচিত বাংলা প্রবাদ। লজ্জা কেন আসলে এই জিনিসগুলো বলছি, মানে লজ্জা মানুষকে কিন্তু একদম নিচে নামিয়ে ফেলতে পারে, বা সে যা করতে চায় তাকে বাধা দেওয়ার জন্য শুধুমাত্র লজ্জা থাকলেই যথেষ্ট। কারণ সে অভিনয়ের ক্ষেত্রে তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা নিয়ে আপনাকে হয়তো মনে হতে পারে যে এটা নিয়ে আমাকে পরে স্লেজিং করতে পারে, বা এটা নিয়ে কথা শোনাতে পারে, নানা রকম ব্যাপার স্যাপার থাকে, আমাদের ভয় থাকে, আড়ষ্টতা থাকে। তো এইটা থাকলে কিন্তু আপনি অভিনেতা হতে পারবেন না। প্রথমে আপনাকে লজ্জা বিসর্জন দিতে হবে। তারপরে হলো মান, অর্থাৎ আত্মাভিমান, বা যেটাকে আমরা বলি থাকে না যে না আমি ওটা করব, আমি এরকম একটা সাধারণ একটা রিক্সাওয়ালার চরিত্র করব, আমি একটা কাজের ছেলের চরিত্র করব, এই যে কিছু ব্যাপার থাকে না, এটাকে একদম ঝেড়ে ফেলতে হবে। আপনাকে অভিনেতা হতে হলে ধাপে ধাপেই কিন্তু উঠতে হবে, এবং কোনো চরিত্রই কিন্তু ছোট নয়। মঞ্চের ক্ষেত্রেও যেমন, টেলিভিশন বা ফিল্মের জন্য একটা সাধারণ চরিত্র, একটা কৃষক, একটা শ্রমিক, একটা ভিখারিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে শুধুমাত্র আপনার অভিনয় দক্ষতার গুণে। কোনো চরিত্রকে ছোট করে দেখবেন না, এবং কোনো চরিত্র নিয়ে মানে হেজিটেট ফিল করবেন না, যেটা আমি করব এটা নিয়ে পরবর্তীতে আবার কী হবে, এইসবের মধ্যে থাকা যাবে না। আর হলো ভয়। ভয় হলো ক্যামেরা ভীতি একটা আছে। ক্যামেরার সামনে যারা অভিনয় করতে যায়, প্রথমেই মানে কিভাবে অভিনয় করব, ক্যামেরার সামনে আমাকে কেমন লাগবে, আমি কি ঠিকভাবে কথা বলতে পারবো কি না। আরেকটা হচ্ছে মঞ্চ ভীতি বা দর্শক ভীতি। দর্শকের সামনে দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলবো, এমন করে অভিনয় করব, আমি নাচবো, আমি গাইবো, মানে এই যে একটা ভয় মানুষের মধ্যে কাজ করে, এটা কিন্তু অভিনয়ে বা অভিনেতা হতে যে পথ, সেই পথের একটা বড় বাধা। তো এই লজ্জা, এই মান এবং ভয়, এই তিনটাকে কাটিয়ে যদি ফেলতে পারেন, তাহলে আপনি অভিনেতা হওয়ার জন্য তৈরি, এটা বলা যায়। আর হলো মঞ্চে যেটা খুবই একটা ঝামেলা তৈরি করে, যে এই হাত দুটো আমি কোথায় রাখবো, মানে কথা বলার সময় আমি কি এরকম দাঁড়িয়ে থাকবো, নাকি সারাক্ষণই এটা দিয়ে এরকম করেই বলতে থাকবো, মানে এটা একটা জড়তা তৈরি হবেই আপনি যদি মঞ্চে দাঁড়ান। এমনকি আমার মনে হয় ক্যামেরার সামনেও অভিনয় করতে গেলে অভিনেতা চিন্তা করেন যে আমি হাতটা কী করব। সেখানে অনেক প্রপস থাকে, বসার যে বা সেট থাকে, হয়তো কিছুটা একটা কোথাও রেখে দিল বা কিছু একটা করছে। কিন্তু মঞ্চে এটা খুব একটা সমস্যা, কারণ মঞ্চে কিন্তু বাস্তব সেটগুলো থাকে না। তো সেখানে এক অভিনেতা খুবই আড়ষ্ট হয়ে পড়েন যে তার হাত দুটো সে কী করবেন। তো এখানে সবচেয়ে মানে এটার জন্য টিপস এটাই হবে যে আপনি প্রথমত হাতে এটা কথা ভুলে যান, স্বাভাবিকভাবে আপনি যা করতে ইচ্ছা করে তাই করেন। দ্বিতীয়ত একটা বুদ্ধি আছে বা কৌশল আছে, যে আপনি কোনো একটা প্রপস নিয়ে নেন, সেটা নিয়ে কিছু একটা করতে থাকেন। হয়তো একটা কলম নিলেন, সেটা হয়তো কথা বলার সময় সেটা ঘোরাচ্ছেন, অথবা হতে পারে যে হাতটা নিয়েই কোনো একটা অ্যাক্টিভিটিস করছেন, এরকম করছেন, বা এরকম কিছু কিছু ব্যাপার থাকে যেটা করতে থাকলে তখন হাতটা কী করবেন এই সমস্যাটা থাকে না। বেশিরভাগ সময় দেখা যায় এরকম করে কেউ ডায়লগ দিচ্ছে, বা সামনে এরকম বুকের উপর হাতটা বেঁধে কথা বলছে, দরকার নেই। আপনি কিছু একটা করেন হাতটাকে নিয়ে, কিছু একটা জায়গায় ব্যস্ত রাখেন হাতটাকে। আরেকটা হতো টাইপ চরিত্র থেকে বেরিয়ে আসা। টাইপ ক্যারেক্টার কি, যে একটা মানুষ ধরেন সে মানে একটু হাস্যকর চরিত্র, হাসির চরিত্র সে ভালো করে, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা চরিত্র সে একইভাবে ড্র করছে, একইভাবে সেটাকে তৈরি করছে, সব ক্ষেত্রেই সে হ্যাঁ 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 করে হাসে। এটা করা যাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে মৌলবী বা আমাদের হুজুর বা মসজিদে যারা ইমাম, ভাবলেই আমরা মানে প্রথমেই ধারণা করে নেই সে মাথায় একটা টুপি থাকবে, মুখে একটু দাড়ি থাকবে। এটা আরেকটা ব্যাপার ছিল যখন আমরা মুক্তিযুদ্ধের নাটকগুলোতে আমরা দেখেছি বা চলচ্চিত্রগুলোতে, যারা রাজাকার তার মানেই মাথায় একটা টুপি, মুখে একটুখানি দাড়ি, মানে সব ক্ষেত্রে এরকম করেই কেন করতে হবে, এর থেকে ভেঙে বের হওয়া আসলে দরকার আছে। বা যে মানে রাজা বা বড় লোক এই ধরনের যদি চরিত্র হয়, সে সবসময় এরকম গম্ভীরভাবেই কথা বলতে থাকবে, তার ব্যক্তিগত জীবন নেই, তার স্ত্রীর সামনেও সে একই রকমভাবে কথা বলবে না। এই যে টাইপ চরিত্র, এর থেকে বের করে আনলে আপনার চরিত্রগুলোর ডাইমেনশন পাবে, বিভিন্ন রূপ পাবে, সৌন্দর্য ফুটে উঠবে তার। এরপর হচ্ছে ব্যক্তি অভিনেতা এবং চরিত্রের মধ্যে পার্থক্যটা করতে পারা। আমি পার্থ, কিন্তু আমি যখন একটি জামিলের চরিত্রে অভিনয় করব, তখন কিন্তু আমার ব্যক্তিত্ব সেখানে প্রকাশ করলে হবে না। সেখানে সেই মানুষটির আমরা যেটা বলেছিলাম এর আগে, চরিত্র বিশ্লেষণ করে কি পেয়েছেন, সে আসলে কোন শ্রেণীর মানুষ, সে কোন রুচির মানুষ, সেটাকে হিসাব করে আপনাকে কিন্তু সেই চরিত্রে অভিনয় করতে হবে।
সেখানে আমরা যেটা করি অনেক সময় যে এরকম কিছু আছে না, এরকম করি না অনেক সময়, কিন্তু একটা জেলে কি এরকম করবে? বা শাহরুখ খান এরকম এরকম করে বলে আপনি কিন্তু সব চরিত্রে যে এরকম করে দিলে কিন্তু ব্যাপারটা ভালো হলো না। একজন বড় অভিনেতা তিনি, তার ওটা একটা হয়তো স্টাইল, কিন্তু সেটাই সব জায়গায় যদি আপনি ফলো করতে যান, নকল করতে যান, তাহলে কিন্তু ভালো অভিনয় হবে না, বাস্তবানুগ অভিনয়টা কিন্তু বেরিয়ে আসবে না। তো এইগুলো মাথায় রাখতে হবে যে নিজের চরিত্র যেটাই হোক, আমার ক্যারেক্টার যে তার আসলে বিহেভিয়ারটা কীরকম, সে কীভাবে কথা বলে, সে কীভাবে হাঁটে, সেটাকে দর্শকের সামনে ফুটিয়ে তুলতে হবে, আপনাকে না, আপনি ব্যক্তি অভিনেতাকে না, সেখানে সেটাকে ভুলে গিয়ে চরিত্রটাকেই দর্শকের সামনে তুলে ধরতে হবে। আর হলো একটা ব্যাপার, ক্যামেরার সামনে অভিনয় করতে যারা যাবেন, ক্যামেরা কিন্তু কখনো মিথ্যা বলে না, আপনি কোনো কিছু ক্যামেরা থেকে লুকাতে পারবেন না, গোপন করতে পারবেন না। তো সেখানে আপনি 100% দিয়ে অভিনয় করতে হবে। আপনার যদি কোথাও মনে হয় যে না এটা ঠিক হলো না, আপনি আরেকবার টেক দেন, কাট করে আবার সেই অভিনয়টা করেন। আপনি এটাকে লুকাতে চেষ্টা করবেন না যে এটা বোধহয় মিস করে যাবে, এটা বোধহয় দেখতে পারবে না, না, ওটাও কিন্তু সে ঠিকই খুঁজে বের করবে। আপনি হয়তো ঠিকভাবে এক্সপ্রেশনটা দিতে পারেননি, যেখানে আপনার হয়তো কান্নার কথা ছিল, বা আপনার মনটা খারাপ হয়ে যাওয়ার কথা, কিংবা ভয় পেয়ে আপনার একটা ঢোক গেলার কথা, সেটা আপনি করেননি, এটা কিন্তু ক্যামেরা ঠিকই বুঝে নেবে। বা আপনি ব্যক্তিভাবে নার্ভাস হয়ে গেছেন ক্যামেরার সামনে, এই নার্ভাসনেস কিন্তু সে ধরে ফেলবে। আপনি হয়তো কাঁপছেন, সেটা কিন্তু সে বুঝে ফেলবে। তো কখনোই ক্যামেরা মিথ্যা বলে না, ক্যামেরাকে দিয়ে ভুল কিছু করা যাবে না। সেখানে যেটা করবেন পারফেক্টলি করতে হবে, একবার না হলে আপনি 10 বার টেক দেন, কিন্তু ঠিকটা যেন হয়। এবং সেক্ষেত্রে আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে ওই যে বলেছি আমরা কন্টিনিউটির বিষয়, যে আপনার কোনো কিছু মিস গেল কিনা, একই রকমভাবে সবগুলো শটে আপনি একই রকমভাবে অ্যাক্টিং করতে পারলেন কিনা, লং শটে যে অভিনয়টা করলেন ক্লোজ শটে গিয়ে সেই একইভাবে অভিনয়টি করলেন কিনা, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অভিনেতা হিসেবে এটা আপনার দায়িত্ব, প্রত্যেকটি শটে প্রত্যেকটি অ্যাঙ্গেলে ঠিকভাবে একই রকমভাবে রিপিটেডলি অ্যাক্টিংটা করে যাওয়া। আর হলো ক্যামেরার ক্ষেত্রে বলছি, এখানে কিন্তু ধারাবাহিকভাবে শট নাও নেওয়া হতে পারে। যেমন আমরা হয়তো তৃতীয় দৃশ্য থেকে শুটিংটা শুরু হলো, এবং তৃতীয় দৃশ্যের পরে শেষ দৃশ্যের শুটিংটা হবে লোকেশনের প্রয়োজনে, বা সেটা ডিরেক্টরের পছন্দ। তো এই মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গেল, বা যে শটে যে সিনে আপনি অভিনয় করছেন তার আগে যে ঘটনাগুলো ঘটে এসছে, সেটা যদি আপনি স্ক্রিপ্টটা ঠিকভাবে না পড়ে থাকেন, তাহলে কিন্তু ঠিক এক্সপ্রেশনটা দিতে পারবেন না। শেষ দৃশ্যে হয়তো আপনি কি বলে, হয়তো আপনার বাবা বা আত্মীয় কেউ একজন মারা গেছে, সেরকম কোনো একটা খুবই করুণ দৃশ্যের অভিনয়। তো তার আগে কি ঘটনাগুলো ঘটেছিল, সে কি হঠাৎ করে এরকম মৃত্যু সংবাদ আপনি পেলেন, নাকি আপনার বাবা দীর্ঘদিন ধরে রোগে ভুগে ভুগে মারা গেল, এই ব্যাপারটা যদি আপনার জানা না থাকে, এর আগের অভিনয়ের সেই ধারাবাহিকতা যদি আপনি শেষ দৃশ্যে গিয়ে ধারাবাহিকভাবে করে যেতে না পারেন, তাহলে কিন্তু অভিনয়টা বাস্তবসম্মত হবে না। তো আপনার প্রথমেই শেষ দৃশ্যের অভিনয় যদি করতে হয়, তো আপনার আগের জিনিসগুলো মাথায় রেখে তারপরে করতে হবে। এবং সেখানে অবশ্যই কস্টিউমের ব্যাপার আছে, কতগুলো দিন এর মধ্যে পার হলো সেই সব ব্যাপার আছে, সেগুলো সব টুকে রেখে আপনাকে ঠিকভাবে অভিনয়টি করতে হবে, আপনার গেট আপ মেকআপ নিতে হবে, সব কিছু সেই অনুযায়ী হতে হবে। আর হলো ক্যামেরা কোথায় আছে এবং কি ধারণ করছে, এই জিনিসটা কিন্তু আপনার জানা দরকার। এটা হয়তো বলতে পারেন যে এটা ক্যামেরাম্যানের বিষয়, বা বলতে পারেন যে এটা ডিরেক্টরের বিষয়, না, এটা আপনাকেও জানতে হবে যে ক্যামেরার পজিশনটা কোথায়, ক্যামেরা আপনার কোন সাইডটা বা কোন দিকটা ধারণ করছে, এবং আপনি কোন শটে আছেন। আপনি কি মাস্টার শটে বা লং শটে আছেন, নাকি আপনি খুব এক্সট্রিম ক্লোজে শুধু আপনার চোখটাকে ধরে রাখা আছে। তো এই জিনিসগুলো না জেনে যদি আপনি অভিনয় করেন, তাহলে কিন্তু ক্যামেরার জন্য ভালো অভিনয় করা হলো না। এরপরে আসছে রিয়্যাক্টিং এবং লিসেনিং। চলচ্চিত্রে এবং বা ক্যামেরার সামনে অভিনয়ের কথা যদি বলি, সেখানে একটা বড় অংশ কিন্তু রিয়্যাক্টিং, অর্থাৎ আপনার প্রতিক্রিয়া কি হচ্ছে, আপনার সহ অভিনেতা যে সংলাপ বলছেন বা যে অভিনয় করছেন তার একটা প্রতিক্রিয়া আপনার মুখে কিন্তু ফুটে উঠবে, আপনার একটা এক্সপ্রেশনে কিন্তু বোঝা যাবে আপনি তার কথাগুলো শুনে আপনার মধ্যে কি চেঞ্জগুলো আসছে, বা তার কথাগুলো আপনি কিভাবে শুনছেন। এই জিনিসগুলো কিন্তু আলাদাভাবে টেক করা হয় ক্যামেরাতে, যখন একটা ফিল্ম হচ্ছে বা একটা নাটক শ্যুট করা হচ্ছে। সেখানে মঞ্চে যেটা হয় যে আপনি একসঙ্গেই কিন্তু দুজন অভিনেতাকে দেখছেন, সে যেটা বলছে তার প্রতিক্রিয়ায় সে কি করছে সেটা হয়তো আপনি অনেক সময় ওভারলুক করে যান, সেটা হয়তো আপনি দেখছেন না, শুধু যে কথা বলছে তার কথাই আপনি শুনে যাচ্ছেন। কিন্তু ক্যামেরায় কিন্তু আলাদাভাবে এই দুটো টেকই নেওয়া হচ্ছে। একটা হচ্ছে যে অভিনেতা অভিনয় করছেন সেটা,
এবং তার প্রতিক্রিয়া সহ অভিনেতা কী করছেন, এবং ডিরেক্টর ঠিক করবেন যে এই সংলাপের সময় সে কি রিয়াকশনটা রাখবে নাকি যে অ্যাক্টিং করছে অ্যাকশনটা রাখবে। তো দুটোই খুবই গুরুত্বপূর্ণ, অ্যাক্টিংটাও যেমন গুরুত্বপূর্ণ, রিয়াক্টিংটাও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ। তাই আপনার সহ অভিনেতার সংলাপ ঠিকভাবে শুনতে হবে। এটা অনেক সময় দেখা যায় যে আমাদের নাটকের ক্ষেত্রে যেটা হয় যে শুধুমাত্র আলাদাভাবে নিয়ে নেওয়া হয়, ওই সংলাপগুলো শোনানো হচ্ছে না, আচ্ছা আপনি এর একটা রিয়াকশান দিয়ে দেন, ওর কিছু রিয়াকশান দিয়ে দিল, কিন্তু ওটা কিন্তু ভালো হয় না আসলে। তো এক্ষেত্রে ভালো উপায় হলো আবার তাকে ওই অভিনয়টা মানে ক্যামেরার পেছনে থেকে করতে বলে যাওয়া এবং সেই অনুযায়ী তার রিয়াকশানটা দিয়ে যাওয়া। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আমার মনে হয় অভিনয়টা ঠিকভাবে করে ফেলা যাবে। খুব ভালো অভিনেতা হওয়ার জন্য এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে, অভিনয়ের সময় সেটা প্রয়োগ করতে হবে, এবং সবচেয়ে বড় কথা চর্চা করে যাওয়া। এই চর্চার জন্য একটা বড় প্ল্যাটফর্ম হলো থিয়েটার, যেখানে আপনি বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন, যেখানে আপনি নানা রকম ওয়ার্কশপ করার সুযোগ পাবেন, আপনার চরিত্রকে ভাঙতে গড়তে পারবেন। তো আপনি খুব ভালো হয় যে কোনো ওয়ার্কশপ করে ফেলুন থিয়েটার নিয়ে বা অভিনয় নিয়ে, কিংবা কোনো একটি নাট্য দলের সঙ্গে যুক্ত হয়ে পড়ুন এবং অভিনয়টা চালিয়ে যান, চর্চাটা চালিয়ে যান। তাহলে অবশ্যই আপনি একজন ভালো অভিনেতা হতে পারবেন। দেখা হবে আমাদের পরবর্তী কোনো আলোচনায়। ভালো থাকবেন।